আজকের গল্প সিনিয়র খালাতো বোন যখন আদরের বউ। অভিনয় লাবণ্য আর অপু। 2 পর্ব। দর্শক, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক। এরপর সবাই মিলে ক্লাসে চলে আসলাম। রুমে ঢুকতে যাব ঠিক তখনই আম্মুর কল আসলো। আমি কলটা রিসিভ করতেই আম্মু যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ আম্মু বলল, অপূর্ব, তুই তাড়াতাড়ি ন্যাশনাল হসপিটালে চলে আয়, লাবণীর অবস্থা খুব খারাপ। আচ্ছা আম্মু, আমি আসতেছি। সাকিব বলল, কি রে অপূর্ব, কি হয়েছে? আমি বললাম, লাবণী আপি নাকি হসপিটালে। আম্মু আমাকে ফোনে বলেছে খুব তাড়াতাড়ি চলে যেতে। সাকিব বলল, আচ্ছা, নিজের খেয়াল রাখিস। আর কি হয়েছে না হয়েছে আমাদেরকে জানাস কেমন? আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি, বাই। এই কথা বলে আমি বাইক নিয়ে ন্যাশনাল হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভাবতেছি আপির কি হলো। কলেজে তো ভালোই ছিল। প্রায় 40 মিনিট পর হসপিটালে চলে আসলাম। আম্মু আর খালাম্মি একসাথে বসে বসে কান্না করছে। খালাম্মি আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলতে থাকে। খালাম্মি বলল, অপূর্ব বাবা, আমার সবকিছু শেষ। আমি এখন কি নিয়ে বাঁচবো? আমি বললাম, খালাম্মি তুমি কান্না করিও না প্লিজ। আগে আমাকে বলো লাবণী আপির কি হয়েছে। খালাম্মি বলল, আমি কিছুই জানি না। যখন তোর সাথে কলেজে গিয়েছিল তখন তো ভালোই ছিল। যখন বাসায় আসলো আমি লাবণীকে বললাম, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি কেন? কোনো উত্তর দিল না। আমি বললাম, তারপর কি হয়েছে? খালাম্মি বলল, কিন্তু লাবণী আমাকে কিছু না বলে সোজা রুমে চলে গেল এবং রুমের দরজা লাগিয়ে দিল। আমি অনেক ডাকলাম, কিন্তু দরজা খুলে দিল না। কান্না করতে করতে বলল। আমি বললাম, খালাম্মি কান্না করবেন না। তারপর কি হয়েছে আমাকে একটু বলেন। খালাম্মি বলল, তারপর আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি লাবণীর হাতে ছুরি আর নিচে অনেক রক্ত পড়ে আছে। বাবা, আমার লাবণী বাঁচবে তো? আমার লাবণীর কিছু হলে আমি মরেই যাব। আমি বললাম, খালাম্মি তুমি বাজে কোনো কথা বলবে না। তুমি দেখো লাবণী আপির কিছু হবে না। কিছুক্ষণ পর একজন ডাক্তার আসলো আর বলল, ডাক্তার বলল, ইমার্জেন্সি B+2 ব্যাগ রক্ত লাগবে। জরুরি রক্তের ব্যবস্থা করেন। রোগীর অবস্থা প্রচন্ড খারাপ। আচ্ছা ডাক্তার, আমি দেখতেছি। ডাক্তার বলল, যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করেন। আমি বললাম, জি দেখতেছি। এরপর আমি, আব্বু, আমার সব বন্ধুরা মিলে সব হসপিটালে B+ রক্তের সন্ধান করলাম, কিন্তু কোথাও রক্ত খুঁজে পেলাম না। কিছুক্ষণ পর আম্মু ফোন করে আমাকে বলল, আম্মু, হ্যালো অপূর্ব, রক্ত পেয়েছিস। তোর খালাম্মি লাবণীর জন্য কান্না করতে করতে একেবারে শেষ। কান্না করতে করতে বলল। আমি বললাম, আম্মু তুমি কান্না করিও না। আমি খুব দ্রুত রক্তের ব্যবস্থা করতেছি। তুমি খালামণির দিকে খেয়াল রেখো, তার যেন কিছু না হয়। আম্মু বলল, তুই তাড়াতাড়ি কিছু একটা কর বাবা। আমার বোনটা যে লাবণীকে ছাড়া পাগল হয়ে যাচ্ছে। আমি বললাম, তুমি খালামণির দিকে খেয়াল রেখো, আমরা দেখি কি করা যায়। এখন রাখছি, বাই। এই কথা বলে আমি কলটা কেটে দিলাম। এরপর আমি আমার সব বন্ধুদের কল দিয়ে বললাম, B+ রক্ত পেয়েছে কিনা। সবাই একই কথা বলল, B+ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। এখন তো আমার খুব ভয় হচ্ছে। লাবণী আপির কিছু হবে না তো? ধুরু, কি সব আজে বাজে ভাবছি। প্রায় রাত 1:30 বাজে। এর দিকে সবাই ন্যাশনাল হসপিটালে চলে আসলাম, কিন্তু কেউ B+ রক্ত পায়নি। খালামণির দিকে তাকিয়ে দেখি তার অবস্থা খুব একটা ভালো না। কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে বলল। ডাক্তার বলল, আপনারা কেউ কি B+ রক্ত পেয়েছেন? আমি বললাম, না ডাক্তার, সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আব্বু বলল, ডাক্তার সাহেব, আপনি আমাদের সবার রক্ত পরীক্ষা করুন, দেখুন কারো সাথে মিলে কিনা। ডাক্তার বলল, গুড আইডিয়া, তাহলে লেট না করে সবাই আমার সাথে আসুন। এরপর একে একে সবার রক্ত টেস্ট করা হলো, কিন্তু কারো সাথে রক্তের গ্রুপ মিলছে না। অবশেষে আমি বাকি রইলাম। ডাক্তার এসে আমাকে বলল। ডাক্তার বলল, অপূর্ব সাহেব, এবার আপনি আসেন। আমি বললাম, জি চলুন। এরপর ডাক্তারের সাথে গিয়ে রক্ত পরীক্ষা করে বাহিরে চলে আসলাম। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আমার রক্তের সাথে যেন লাবণী আপির রক্তের গ্রুপ মিলে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার এসে আমাকে বলল। ডাক্তার বলল, অপূর্ব সাহেব আপনি আসুন, কনগ্রেচুলেশন, আপনার রক্তের গ্রুপের সাথে রোগীর রক্তের গ্রুপ মিলে গেছে।
আর হ্যাঁ, আমরা আমাদের যথেষ্ট সাধ্যমতো চেষ্টা করতেছি। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন। ডাক্তারের কথা শুনে আমাদের সবার মাঝে যেন এক নতুন জীবন ফিরে এলো। এখনো যদিও মনের ভিতরের ভয়টা কাটেনি, তবুও রক্তের সাথে মিলে যাওয়ায় সবার মাঝে অনেক আনন্দ বিরাজ করছে। দীর্ঘ ৪৫ মিনিট পর ডাক্তার বের হয়ে আসলো। আমি ডাক্তারের কাছে এগিয়ে গিয়ে বললাম, ডাক্তার সাহেব, লাবণী আপি এখন কেমন আছে? ডাক্তার বলল, কনগ্রেচুলেশনস, চিন্তার কোনো কারণ নেই। রোগী এখন সম্পূর্ণ সুস্থ আছে, চাইলে আপনারা দেখা করতে পারেন। তারপর সবার আগে খালাম্নি রুমে গেলেন, তার সাথে আব্বু আম্মু ও আরো অনেকেই। সবাই ২০ মিনিট পরে বাহিরে চলে আসলেন। সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। সবার তাকানো দেখে আমি তাদেরকে বললাম, কি হলো, সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? আম্মু বলল, লাবণী তোকে রুমে ডাকছে। আচ্ছা, যাচ্ছি। আমি রুমে গিয়ে দেখি লাবণী আপি শুয়ে আছে। আমি তার পাশে বসতে যাব, ঠিক তখনই আপি আমাকে বলে উঠল, তুই আমাকে রক্ত দিলি কেন? আমি বললাম, বারে তুমি আমার আপি, তোমার কিছু হলে আমি তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? আপু বলল, বাবা আমার জন্য এত দরদ। আমি বললাম, আচ্ছা বাদ দাও ওই সব কিছু, এখন বলো তোমার কেমন লাগছে? আপু বলল, তুই আমাকে রক্ত দিয়েছিস, আমি খারাপ থাকবো কি করে বল? আমি বললাম, আচ্ছা আপি তুমি এমনটা করলে কেন? আর কলেজে সবার সামনে আমাকে থাপ্পড় দিলে কেন? কি হলো, কথা বলছো না কেন আপি? আপির দিকে তাকিয়ে দেখি আপি ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় আপিকে কি যে মায়াবী লাগছে, আজকে না দেখলে বুঝতাম না। আমি রুম থেকে বের হয়ে দেখি অনেকেই চলে গেছে। আমাকে দেখে আম্মু বলল, দেখ অপুর, তোর খালামণির অবস্থা তেমন ভালো না। আমারও একই অবস্থা। তোর আব্বুরও বয়স হয়েছে, সে তো আর রাত জাগতে পারবে না। তাই বলছি কি, তুই যদি লাবণীর কাছে থাকতি তাহলে খুব ভালো হতো। আমি বললাম, তোমরা লাবণী আপির জন্য কোনো চিন্তা করো না, আমি তো আছি আপির সাথে। তোমরা সবাই বাসায় চলে যাও। আম্মু, আচ্ছা বাবা, আমরা গেলাম। আর শোন, তোর জন্য খাবার এনেছি। লাবণী ঘুম থেকে উঠলে তুই আর লাবণী একসাথে খেয়ে নিস কেমন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর আমি আম্মুকে বিদায় দিয়ে লাবণী আপির রুমে চলে গেলাম। আব্বু, আম্মু, খালাম্নি সবাই বাসায় চলে গেল। আমি আপির বেডে বসে আছি। আপি ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে আমাকে বলল, ডাক্তার বলল, দেখুন রোগীর রাতে জ্বর আসতে পারে, এতে ভয়ের কিছুই নেই। এই নিন কিছু ঔষধ, জ্বর আসলে তাকে খাওয়াবেন। এখন তাহলে আমি আসি? আমি বললাম, আচ্ছা আসেন। এই কথা বলে ডাক্তার চলে গেল। আপু এখনো ঘুমিয়ে আছে। আমি আপির কপালে হাত বুলাতে লাগলাম। আপি আমার হাতটি নিয়ে তার বুকের সাথে চেপে ধরলেন। আমার পুরো শরীর কেঁপে উঠল। কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারলাম আপির গায়ে অনেক জ্বর, পুরো শরীর জ্বরে কাঁপছে। আপি আমার হাতটি এখনো এমন ভাবে ধরে আছে যেন আমি তাকে ছেড়ে চলে যাচ্ছি। তারপর আমি আপিকে বললাম, আপি তোমার কি খুব খারাপ লাগছে? আপি কোনো কথা বলছে না, তাই আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করতেছি। আমার হাত ছাড়িয়ে নেওয়া দেখে আপি আমাকে বলল, আপু বলল, অপূর্ব তুই কোথাও যাস না, আমার কাছে থাক প্লিজ। আমি বললাম, কিন্তু তোমার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। লাবণী বলল, আমার কিছু হবে না। আপি আমার একটা হাত ধরে আছে, আর আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর তাকে দেখতেছি। কি যে মায়াবী লাগছে আপুকে। ইচ্ছে করছে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই, কিন্তু ভয় করে যদি আপি দেখে ফেলে। এভাবে অনেকটা সময় কেটে গেল। আমি যে কখন ঘুমিয়ে গেছি তা ঠিক মনেই নেই। কারো হাতের ছোঁয়া পেয়ে আমার ঘুম চলে গেল। চোখ মেলে দেখি আপি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আমার মাথাটা আপির কোলে। কি যে ভালো লাগছে বলে বুঝতে পারবো না। আমি আপির দিকে অপলক দৃষ্টিতে অনেকটা সময় ধরে তাকিয়ে আছি। আপি আমার এমন চাহনি দেখে কিছুটা লজ্জা পেয়ে আমার হাতটা ছেড়ে দিল। আমি তাড়াতাড়ি করে তার কোল থেকে মাথা সরিয়ে নিলাম। তারপর আমি আপিকে বললাম, বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।